আয়লা হানা দেওয়ার 1 বছর পরে ক্ষয়ক্ষতির হিসেবটা গুছিয়ে উঠতে পারেনি প্রশাসন। কৃষি দপ্তরের হিসেবে সাগর, নামখানা, গোসাবা, বাসন্তী সহ জেলার 10টি ব্লকে 34,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বাঁধ ভেঙে কোথাও বা বাঁধ উপচে জল ঢোকায় জমিগুলিতে নুনের পরিমাণ বেড়েছে। গত বছর অর্জুনবাবুরা ফসল উৎপাদনই করতে পারেননি। হিসেব বলছে চাষের ক্ষতি গত বছর ছিল প্রায় 100 কোটি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালীর 1 ও 2 ব্লকে। নোনা জল দাঁড়িয়ে থাকায় বেশ কিছু জমি হয়ে পড়েছে বন্ধা। তবে উল্টো দিকটাও আছে। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে জমিতে এবার ধান বোনা শুরু হয়েছে। সকাল থেকে চাষিরা লেগে পড়েছেন মাঠের কাজে, কোনো দিকে মন নেই। তিল তিল করে গড়ে তোলার সংসার একদিনে ছারখার হয়ে গিয়েছিল। অভাবের জ্বালায় পাততে হয়েছে হাত। তাই এবার আর দেরি নয়, জমি থেকে যতটা সম্ভব নোনা জল বের করে দেওয়া হয়েছে। একটু দেরিতে হলেও ধান রোয়ার কাজ শেষ। নুন সহ্য করতে পারে এমন ধানই এবার বেশি রোয়া হয়েছে। সুন্দরবনের মাটি খাড়ি ও নোনা মাটি। এই ধরনের মাটি উচ্চ ফলনহীন, কিন্তু পুরো অঞ্চলটাই সেচ ব্যবস্থাবিহীন, ফলে বৃষ্টির জলই প্রধান ভরসা। সুন্দরবনের যা জনসংখ্যা, তাতে প্রতিটি মানুষ যদি দৈনিক 500 গ্রাম চালের ভাত খান, ততটা ধান এখানে উৎপন্ন হয় না। বছরে গড়ে 1300 থেকে 1900 মিলিমিটার বৃষ্টি হলেও তার 80% নদীতে গিয়ে নোনা জলের সঙ্গে মেশে। ধানগুলি এখন মাঠগুলিকে সবুজ করে রেখেছে। লোকে বলছে আয়লার জেরে জমিতে উর্বরতা বেড়েছে, ধানের গোছও ভালো হচ্ছে। তবে দেশি ধান আর কিছুদিন, তারপরে শস্য শ্যামলা হয়ে উঠবে সুন্দরবনের জমিগুলি। শুধু দরকার একটা দুটো ভালো বৃষ্টি। পাঞ্জাব থেকে আনা বাসমতি ধান এখানকার জন্য জমিতে টেস্ট করার জন্য আমাকে 500 ধান দিয়েছিল। আমি সেই ধানটা এই পাশের এই জায়গাটাতে লাগিয়েছি। হয়েছে কি? এই তো ধানটা দেখছেন, এই ধানটা যে হচ্ছে। তাহলে সবাই কি ধান রুইতে পারলো? আয়লার পর পঞ্চায়েত থেকে বীজ ধান দেওয়ার কাজ শুরু হয়েছিল, কিন্তু হাতে পেয়েছেন সামান্য কয়েকজনে, তাও অল্প পরিমাণ। ফলে যেটুকু ধান আয়লার প্রকোপ থেকে রক্ষা পেয়েছিল, তাই দিয়েই ধান রোয়ার কাজ শুরু হয়েছে। রিলিফ পাঠাচ্ছে, একটা ট্রেনে এক ট্রেন মাল আসছে, রাজ্যে যখন ঢুকে যাচ্ছে বাসে ঢুকছে, অত ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। জেলা থেকে ব্লকে ভাগ হচ্ছে, ব্লক থেকে জিপিতে ভাগ হচ্ছে, জিপি থেকে পঞ্চায়েতে ভাগ হচ্ছে, পঞ্চায়েত থেকে পাবলিকের কাছে যখন যাচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা বুথে একটা পঞ্চায়েত সদস্য 10 জনের বেশি সাহায্য দিতে পারে না। রিসেন্টলি যেমন বীজ ধান, ধরুন আয়লার বীজ ধানটা খুবই প্রয়োজন ছিল, কিন্তু একটা পঞ্চায়েত সদস্য 2 প্যাকেট করে বীজ ধান পেয়েছে, অর্থাৎ 5 কেজি করে 10 কেজি বীজ ধান পেয়েছে। ভাবুন তো কী করে আমরা জনগণকে সমস্যার সমাধান করতে পারি। গোটা সুন্দরবনের এখন মূল সমস্যাই হলো নদী বাঁধে ভাঙন। বাঁধ ভাঙে সর্বশান্ত হয় মানুষ, নড়ে চড়ে বসে প্রশাসন। আর ঠিক বর্ষার মধ্যেই চলে মেরামতির কাজ। কাজ বলতে কয়েকতাল মাটির প্রলেপ। সেচ দপ্তরের ভাগে পড়েছে 3159 কিলোমিটার নদী বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, বাকিটা স্থানীয় প্রশাসনের। প্রতি বছর কাজের নমুনা দেখে বুক কাঁপে মানুষগুলির। বাঁধের কাজ যে ঠিকাদারদের উপর বর্তায়, তাদের উপরই ক্ষোভ বিস্তর। একে বাঁধতে গেলে মাঘ ফাল্গুন চৈত্র মাস ছাড়া বাঁধ চলবে না। বাঁধ আরো চওড়া হবে, উঁচু হবে,
সে সমস্ত কিছু নেই, হাত ভেড়ির মতন হচ্ছে। কন্ট্রাক্টরদের তো বলতে গেলে সেই ইরিগেশন দপ্তর তার দিয়ে করাচ্ছে, আমাদের এলাকা ভিত্তিক লোককে আমরা রিক্রুট করেছি অন্তত কাজ দেখে নেবে। যে কন্ট্রাক্টরের কাজটা পায় সেই কন্ট্রাক্টর স্পটে এসে উনি কিন্তু ওয়ার্ক অর্ডারও দেখায় না, যে কত স্কিমে কাজটা হলো, কত ফুট মাটি ফেলানো হবে, কতটা রাস্তা চওড়া করা হবে, এগুলো পর্যন্ত আমাদের দেখায় না। এতে এইবারেই জল ঢুকবে, আবার এতে কালকেরই ঢুকে যেত। কেন্দ্র সরকার আজকে থেকে তো টাকা দেন, অনেক দিন আগে থেকেই টাকা দিয়েছে, কিন্তু নদীর বাঁধটা কেন হয়নি? ক্ষোভ বলতে এখন পঞ্চায়েত প্রধানের উপর, কেন এই বাঁধটা করেনি? ওরাই তো এই আয়লা ডেকে নিয়ে আসলো, এখনও তো জল ঢুকছে। চলুন সামনে চলুন, দেখিয়ে দেবো এক্ষুনি। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড একসময় ঠিক করেছিল সুন্দরবনের সুদূর দ্বীপটিকেও মূল ভূখণ্ড থেকে আলাদা থাকতে দেওয়া হবে না। গত 2-3 দশকে সুন্দরবনের উন্নতি ঘটানোর চেষ্টা যে একেবারে হয়নি তা নয়। সরকারি ও বেসরকারি স্তরে পাকা রাস্তা হয়েছে, কাদা পেরিয়ে এখন আর সব জায়গায় যেতে হয় না। দ্বীপের মধ্যে ইট বাঁধানো রাস্তা অনেক জায়গায়। আজ কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় সুন্দরবনে পৌঁছে যাওয়া যায়। বাইরে থেকে দেখতে সবই সুন্দর লাগে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যাবে উন্নতি কতটা হয়েছে। রাস্তাঘাট সামান্য বর্ষাতেই সব ধুয়ে মুছে অসংখ্য ক্ষত নিয়ে পড়ে থাকে। টাকা কি নেই? দেওয়া হয় না? ভুল। টাকা মঞ্জুর হয়, খরচও হয়, আর মাঝের ফাঁকটুকু গলে বেশ কিছু মানুষের পকেট ভারী করা ছাড়া আর কিছুই নয়। আর যাদের জন্য উন্নয়ন, তাদের শুধুই হতাশা, মানিয়ে নেওয়া, মানিয়ে চলাটাই দস্তুর। আমরা রাজনীতি খুব একটা ভালো বুঝি না, তবু যেভাবে লিডারদের ভাষা শুনি প্রত্যেক বছর যে এই বাঁধ হবে সেই বাঁধ হবে, আমার মনে হচ্ছে সোনা দিয়ে মুড়ে দেওয়া যেত। কাল পর্যন্ত সবই ছিল, আজ আর কিছু নেই। আয়লা গিলে খেয়েছে জনপদ, চাষের জমি, নোনার বিষে চাষাবাদ কমেছে। নদীতে মাছ আর সেভাবে পাওয়া যায় না। পেট তো ভরাতে হবে। উত্তর খুঁজতে আয়লা ধ্বস্ত সুন্দরবনের বহু মানুষ ভিটে তালা ঝুলিয়ে শহরে পাড়ি দিয়েছে। রুজির ধান্ধায় কাতারে কাতারে। বিশেষ করে 15 থেকে 50 বছরের লোক, যাদের স্থায়ী ঠিকানা ছিল এই সুন্দরবনেই কোনো না কোনো দ্বীপ। বাপ মা স্ত্রীকে বাড়িতে ফেলে এরা ছুটছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ছড়িয়ে পড়ছে সারা ভারতে। কোথায় নেই? দিল্লি, নয়ডা, ওড়িশা, বিহার, মুম্বাই, মায় আন্দামান পর্যন্ত। কেউ আবার গোটা পরিবার নিয়ে গ্রামের পাট চুকিয়ে আস্তানা গেড়েছে শহর কলকাতার ঝুপড়িতে। তবু ছাড়তেই হবে এ জায়গা। ভবিষ্যৎ যে বড় অন্ধকার এখানে। তার চাইতে রবার চপ্পল কারখানার আলোহীন সুড়ঙ্গ শ্রেয়। ফলে অধিকাংশ গ্রামই হয়ে পড়েছে পুরুষ শূন্য। মানে 100 জনের 75% চলে গেছে বললেও হয়। তাদের জমি জায়গা কম আছে, তারা আর কি করবে? তারা বাধ্য হয়ে বাইরে কাজ ছাড়া তো তাদের কোনো পথ নেই, গ্রামে তো কাজ নেই। গড়পড়তা আপনি যাতে এলাকা দেখছেন, মাথা পিছু এখানে খুব জোর 5 কাঠা কি 6 কাঠা করে এরকম জমি পড়ে গড়ে আর কি। তাতে তার জীবিকা চলে না, বাইরে চলে যেতে হয়। এখানকার মায়েরা বেশিরভাগ চলে যাচ্ছে দিল্লি ফিল্লি কাজ করতে, জানেন, বাইরে গিয়ে তারা কাজ করছে। আবার মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক অসুবিধে, তারা বিভিন্ন কুসঙ্গে পড়ে যাচ্ছে, তাদের অনেক রকম দ্বিচারিতা তাদের মধ্যে আসছে, সংসারে আর ফিরে আসার প্রবণতাটা কমছে।